আপনারা যদি অতীতে যশ বা মেঘ নামক সিনেমাটি দেখে থাকেন, তবে এই সিনেমাটি কিন্তু হতে যাচ্ছে আপনাদের দেখার মতো একটি সিনেমাটি না দেখলে অনেক কিছু মিস করবেন। বিশ্বের প্রচুর খেলা আছে যা আমরা দেখতে পছন্দ করি, সেই সব খেলার ভেতর সার্ফিংও একটি স্পোর্টের মধ্যে পড়ে। এবার বলি সার্ফিং কি। সার্ফিং হচ্ছে জলের ওপর দিয়ে ভেসে চলা, সমুদ্রের ঢেউয়ের সামনে দিয়ে সার্ফিং বোর্ডের ওপর দাঁড়িয়ে একটি ব্যালেন্স তৈরি করে ঢেউ কাটিয়ে এগিয়ে চলা, এটাকেই সার্ফিং বলে। এটা দেখতে লাগে প্রচন্ড রোমাঞ্চকর, এবং যারা সার্ফিং করে তারাও কিন্তু দারুণ রোমাঞ্চ অনুভব করেন। এবার মনে করুন এই সার্ফিং করতে করতে যদি আপনি সমুদ্রের ভেতরে চলে যান আর সেখানে একটা ভয়ঙ্কর খুনে মানুষ খেকো হাঙরের খপ্পরে পড়েন, তখন কি করবেন? আজকের মুভিটি একজন লেডি সার্ফারকে নিয়ে, যে সার্ফিং করতে গিয়ে সমুদ্রে আটকে পড়ে হাঙরের খপ্পরে। চলুন HMV সিনে স্টোরির সাথে দেখা যাক সেই লেডি সার্ফার প্রাণ নিয়ে হাঙরের মুখ থেকে ফিরে আসতে পারে কিনা। সিনেমার শুরুতে দেখা যায় আমেরিকান লেডি ন্যান্সিকে। সে মেক্সিকোর একটি দ্বীপের দিকে যাচ্ছিল। তাকে নিয়ে যাচ্ছিল সেই এলাকারই একজন ড্রাইভার। গাড়িতে বসে ন্যান্সি তার ফোনে ওল্ড ইমেজগুলো দেখতে থাকে, তার সার্ফিং এবং ফ্যামিলির সমস্ত ছবি। সেই সময় আমরা জানতে পারি যখন তার মা প্রেগনেন্ট ছিল তখন তাকে নিয়ে এখানে এসেছিল। ন্যান্সি মায়ের স্মৃতিচারণে এই বিচে আসে, কারণ তার মা মারা গেছে। ন্যান্সির সাথে তার এক বন্ধুরও আসার কথা ছিল, কিন্তু সে মেসেজ করে জানায় সে আসতে পারবে না। চারদিকে গাছপালায় ঘেরা রাস্তা, তাদের গাড়ি ধীরে ধীরে এগোতে থাকে। ন্যান্সি দু চোখ ভরে চারদিক দেখতে থাকে। এভাবে তারা একসময় বিচে এসে পৌঁছায়। ন্যান্সি গাড়ি থেকে নেমে বিচের দিকে এগিয়ে যায়। বিচটি নির্জন এবং নিরিবিলি, অসম্ভব সুন্দর একটি বিচ। চারদিকে ছোট ছোট পাহাড় আর জঙ্গলে ঘেরা এই বিচ, আর সমুদ্রের নীল জলরাশি। সিগালগুলো উড়ছে চারদিকে। ন্যান্সি তাকিয়েই থাকে। এদিকে গাড়ির ড্রাইভার ন্যান্সির জিনিসগুলো বার করে দেয় এবং যাবার আগে বলে যেখানে সন্ধ্যার সময় সার্ফিং যেন না করে। রাতে সার্ফিং করা এখানে বিপজ্জনক হতে পারে। ন্যান্সি বিচের দিকে এগোয়। বিচের একটা জায়গায় ব্যাগপত্র রেখে রেডি হতে থাকে সমুদ্রে নামার জন্য। তার সার্ফিং বোর্ডটাকেও রেডি করে। তারপর সবকিছু গুছিয়ে রেখে সমুদ্রের দিকে এগিয়ে যায় সার্ফিং করার জন্য। জলে নেমে বোট ধরে ভেসে পড়ে সমুদ্রের বুকে। একে একে বিশালাকার ঢেউগুলি অত্যন্ত পারদর্শিতার সাথে পার করে। খুব আনন্দের সাথে নীল সমুদ্রে সার্ফিং করে। একের পর এক বড় বড় ঢেউ আসছে, আর তার মধ্যে দিয়ে সার্ফিং করতে করতে ন্যান্সি এগিয়ে যাচ্ছে। দূরে হঠাৎ চোখ যায় ন্যান্সির যে সেখানে দুজন লোক সার্ফিং করছে। জলের মধ্যে বোর্ডের ওপর বসে ন্যান্সি ওই দুজনের সাথে আলাপ পরিচয় করে। নিজের পরিচয় দেয় যে সে টেক্সাস থেকে এসেছে এবং এখানে বেড়ানোর জন্য এসেছে। ছেলে দুটো জানায় তারাও এখানে লোকাল নয়, ঘুরতেই এসেছে। বিচটার নাম জিজ্ঞাসা করায় তারা একটু এড়িয়ে গেল। শুধু এইটুকুই বলল স্পেশালিটি হিসাবে যেখানে একটা পাথরের টিলা মতো আছে জলের ভেতর, যা দিনের বেলায় দেখা যায় না, জলের তলায় থাকে। রাতের বেলা টিলাটি ভিজিবল হয়। যাই হোক, তারা সার্ফিং এ মনোযোগ দেয়। ন্যান্সিও অসাধারণ দক্ষতায় সার্ফিং করতে থাকে। তার সার্ফিং দেখে মনে হয় না সে সাধারণ সার্ফার। তার সার্ফিং দেখে সেই ছেলে দুটো সার্ফিং করে দুর্দান্ত কায়দায়। বেশ খানিকক্ষণ চলে ঢেউয়ের মাথায় তিনজনের খেলা। কিছুক্ষণ পর ন্যান্সি জল থেকে উঠে আসে বিচে। তার খিদে পাওয়ায় সে কিছু খায়। তারপর ফোন খুলে মায়ের ছবি দেখে। দূরে একটা ছোট পাহাড় দেখা যায়। ন্যান্সি ইমাজিন করে যেন তার মা শুয়ে আছে। তখনই ন্যান্সির ফোনটা বেজে ওঠে। সে দেখে তার বোন ভিডিও কল করেছে। বোনকে দেখায় বিচ, বলে দেখো কি সুন্দর, কি অপূর্ব এই বীজ। এখানেই তো মা প্রেগনেন্ট অবস্থায় এসেছিল। আমি সেই বীজটা কিন্তু খুঁজে পেয়ে গেছি। এইসব কথাবার্তার মধ্যে তার বাবা ফোনে আসে। তখন আমরা জানতে পারি ন্যান্সি তার ডাক্তারি পড়াশোনা বাদ দিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছে। আসলে ন্যান্সি একজন মেডিকেল স্টুডেন্ট। তার মা ক্যান্সারে মারা যায়, কিন্তু তখন সে মায়ের শরীরে চিকিৎসার জন্য কোনো কাজেই আসতে পারেনি। সেই দুঃখে সে ডাক্তারি পড়াটাই ছেড়ে দেয় এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় সে ঘুরে বেড়ায়। তো যাই হোক,
বাবা আর বোনের সাথে কনভারসেশন শেষ করে, জিনিসপত্র গুছিয়ে রাখে এবং সে আবার জলে নামার জন্য এগিয়ে যায়। আবার বড় বড় ঢেউগুলোকে ক্রস করে জলের মধ্যে ভেসে থাকে, চারদিকে সমুদ্রের শোভা দেখতে থাকে। এর ভেতর সেই দুইজন ছেলে ফিরতে থাকে। তারা ন্যান্সিকে জল থেকে উঠে পড়তে বলে। বেলা শেষ হয়ে আসছে। ন্যান্সি জানায় আরো খানিকটা সময় যা, সে একটু জলে এখনো থাকে, তারপর সে উঠবে। ন্যান্সিকে বাই জানিয়ে চলে যায়। ন্যান্সি একা সমুদ্রের মধ্যে ভাসতে থাকে। একবার বিচের দিকে তাকিয়ে দেখে যে ছেলে দুটো ফেরার জন্য তাদের গাড়ির দিকে এগোচ্ছে। কিছুক্ষণ জলে থাকার পর ন্যান্সির যেন মনে হয় কিছু একটা ঘটতে চলেছে। হঠাৎই সে দেখে তার মাথার ওপর দিয়ে একটা ডলফিন লাফিয়ে পড়ে সামনের দিকে। তাই দেখে ন্যান্সির ভীষণ আনন্দ হয়। ডলফিনগুলো লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলে আর ন্যান্সিও খুশিতে সব ভুলে ডলফিনগুলোর পেছনে পেছনে যেতে থাকে। এভাবে ন্যান্সি সমুদ্রের বেশ কিছুটা দূরে চলে আসে। দেখতে পায় একটা মৃত তিমি মাছ। তাকে ঘিরে রয়েছে বেশ কিছু সিগাল। সে অমন একটা বিশাল মৃত তিমিকে দেখে একটু ভয়ও পেয়ে যায় এবং তাড়াতাড়ি বিচে ফেরার চেষ্টা করে। ওখানে একটা শার্ক ততক্ষণে এসে গেছে। ঢেউয়ের মাথায় চড়ে খুব তাড়াতাড়ি ফিরতে গিয়ে হঠাৎ কিছুতে ধাক্কা খেয়ে সার্ফিং বোর্ড থেকে পড়ে যায়। যখন এভাবে পড়ে যায়, জলের নিচে প্রায় ওলট পালট হয়ে আছড়ে পড়ার মতো করে ন্যান্সি সমুদ্রের তলায় পড়ে যায়। সাঁতার কেটে সে আবার জলে উপরে উঠে আসে। তার সার্ফিং বোর্ডের দিকে এগোতে যেতেই শার্কটা বোটে ধাক্কা মারে। শার্কের লেজের ধাক্কাতেই হোক বা বোর্ডের ঘষাতেই হোক, কোনো না কোনো ভাবে ন্যান্সি রক্তাক্ত হয়ে যায়। সমুদ্রের জলে রক্ত ছড়িয়ে পড়ে লাল হয়ে ওঠে। তখন সে প্রাণ বাঁচাতে সেই মরা তিমিটার দিকে এগিয়ে চলে, কারণ চারপাশে তার এমন কোনো কিছুই আর সে দেখতে পাচ্ছে না যেখানে সে সেফ এবং সিকিউর থাকতে পারে। কোনো রকমে সে মৃত তিমিটার পিঠে উঠে আসে। তার পাটা খুব খারাপ ভাবে জখম হয়, যন্ত্রণায় কাতরাতে থাকে। বিচের দিকে তাকিয়ে দেখতে পায় সেই ছেলে দুটো চলে যাচ্ছে বিচ ছেড়ে। যতটা সম্ভব চিৎকার করে ন্যান্সি তাদের উদ্দেশ্যে ডাকতে থাকে হেল্প হেল্প বলে, কিন্তু তারা সেই চিৎকার শুনতে পায় না। গাড়ি নিয়ে বিচ ছাড়ে। ন্যান্সি মৃত তিমির পিঠ আঁকড়ে ধরে চারদিকে তাকায়। শার্কটা তার কাছাকাছি ঘুরপাক খাচ্ছিল। ন্যান্সির হঠাৎ চোখ গেল কিছুটা দূরে একটা বোয়া ভাসছে। শার্কটা ওই মৃত তিমিকে উল্টে দেওয়ার জন্য ভীষণ চেষ্টা করছিল, কারণ উল্টে দিলেই ন্যান্সিকে সে খেতে পারবে। এবার কিছুটা দূর থেকে অনেকটা গতিবেগ নিয়ে সে জোরে ধাক্কা মারে মৃত তিমির গায়ে। সময় বুঝে সে জলে ঝাঁপ দেয়। এদিকে শার্কের ধাক্কায় তিমিটা কিন্তু সত্যিই উল্টে যায়। ন্যান্সি সেই পাথরের টিলাটা দেখতে পায়। সাঁতার কেটে সেই টিলার উপরে উঠে আসে। সেখানে এসে দেখে যে একটা সিগাল ওখানে আশ্রয় নিয়েছে। তিমিটি উল্টানোর সময় সিগালের ডানায় হয়তো কোনোভাবে আঘাত লাগে, তাই সে আর উঠতে পারছে না। এদিকে ন্যান্সি যন্ত্রণায় ভীষণ ভাবে কাতরাতে লাগলো। সে ওই ক্ষত জায়গাটা সেলাই করার চেষ্টা করে। তার যে ইয়াররিংটা ছিল সেটাতেই সে চেষ্টা করে কোনো রকমে। তারপর তার গায়ের জ্যাকেটটা খুলে পায়ের ক্ষত জায়গাটাতে বেঁধে দেয়, যাতে রক্তক্ষরণ বেশি না হয়। তারপর ন্যান্সি চিত হয়ে শুয়ে পড়ে সেই টিলার ওপর। রাত নামে আস্তে আস্তে। কিছুটা দূরে সে দেখে তার সার্ফিং বোর্ডটা জলে ভাসছে। ওটা আনতে যাবার জন্য সে জলে নামে। একটু এগোনোর পরই দেখে যে সেই শার্ক তার দিকে আসছে। ভয় পেয়ে তাড়াতাড়ি সাঁতরে ফিরে আসে টিলায়। সমুদ্রে নোনা জল লেগে তার পায়ের ক্ষতস্থানে যন্ত্রণা বেড়ে যায়। সে টিলায় শুয়ে পড়ে একটু আরাম পেতে। হঠাৎ তার চোখ যায় বিচের দিকে। দেখে ওখানে একটি লোক ঘুমাচ্ছে। আসলে লোকটি মদ খেয়ে মাতাল হয়ে ঘুমাচ্ছিল। ন্যান্সি হেল্প চেয়ে চিৎকার করে। লোকটির ঘুম ভাঙে। সে ন্যান্সির চিৎকার শুনতে পায়। সে ঘুম থেকে উঠে ন্যান্সির দিকে হাতও নাড়ে। সেই দৃশ্য দেখে ন্যান্সি অনেকটা আশার আলো দেখতে পায়। ন্যান্সি বলে তার ব্যাগে ফোন আছে, ওই ফোন থেকে সে যেন একটা কল করে। লোকটা সেই মতো ব্যাগের দিকে এগোয়। ন্যান্সি সেটা দেখে আরো আনন্দিত হয়ে ওঠে। কিন্তু লোকটা শুধু একটা মাতাল ছিল না, সে একটা চোরও ছিল। সে ন্যান্সির ব্যাগ থেকে ফোন, টাকা কড়ি যা ছিল সব গিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটা দেয়। ন্যান্সির যে সার্ফিং বোর্ডটা জলে ভাসছিল সেটাকে দেখতে পেয়ে সেটাকেও নেবার জন্য জলে নামার চেষ্টা করে। কিন্তু ন্যান্সি তার সবকিছু হারিয়েও লোকটাকে জলে নামতে বারণ করে শার্কের কারণে। অনেকবার বারণ করে, কিন্তু লোকটি শোনে না কথা। সার্ফিং বোর্ডটা নিয়ে ফেরার সময় শার্ক তাকে আক্রমণ করে দেয় এবং সে একটা ভয়ানক মৃত্যু উপহার পায়। অতি লোভ মানুষকে মৃত্যুর দিকে যে এগিয়ে নিয়ে যায়, এটাই তার একটা প্রমাণ। সেই ছেলে দুটো আবার ফিরে আসে বিচে সার্ফিং করতে। ন্যান্সি চিৎকার করে ওদেরকে নামতে বারণ
বারণ করে, এগোতে বারণ করে, সার্কের কথা বলে, কিন্তু ওরা কোনো রকম পাত্তা দেয় না ন্যান্সির কথাগুলোকে। জলের ভেতর দিয়ে ভাসতে থাকে, সার্ফিং করতে থাকে। হঠাৎই ওদের দুজনের একজনকে সার্ক আক্রমণ করে দেয়। আর একটি ছেলে, সে তখন প্রাণ বাঁচাতে ন্যান্সির দিকে তাড়াতাড়ি সাঁতার কাটতে থাকে এবং চেষ্টা করে তাড়াতাড়ি টিলার ওপরে আসতে, কিন্তু শেষ রক্ষা আর হয় না। ন্যান্সির কাছে পৌঁছে গেলেও সেই ভয়ানক হাঙর লোকটাকে খেয়ে ফেলে। রক্তে জল লাল হয়ে ওঠে। বিশাল সমুদ্র, সে একা, সাথে শুধু সেই সি ইগল ছাড়া আর কেউ নেই। হঠাৎ ন্যান্সির চোখে পড়ে সেই হেলমেট সহ ক্যামেরাটি। ন্যান্সি সেই ক্যামেরা সহ হেলমেটটি নেবার আশায় জলে নামে। ক্যামেরাটা নিয়ে ফিরে আসার মুহূর্তে সার্ক তাকে আক্রমণ করে দেয়। কয়েক সেকেন্ডের ভগ্নাংশে ন্যান্সি সার্কের উল্টো দিকে জলের ভেতরে ঝাঁপ দেয় এবং কোনো রকমে সেই টিলার ওপরে উঠে প্রাণ বাঁচায়। এদিকে জল বাড়তে থাকায় টিলাটিও আস্তে আস্তে ডুবতে থাকে। ক্যামেরাটি হাতে নিয়ে দেখে যা সার্ফিং করতো তার সবটাই রেকর্ডিং হতো। ন্যান্সি হেলমেটের মধ্যে ওই সার্কের একটা দাঁতও পায়। আসলে সেই লোকটাকে গিলে ফেলার সময় সার্ক হেলমেটে কামড় বসিয়েছিল। ন্যান্সি দাঁতটা তার কাছে রাখলো। ন্যান্সি ঠিক করে তার বর্তমান অবস্থা জানিয়ে রেকর্ডিং করবে। ন্যান্সি বলে যায় সে টেক্সাস থেকে এখানে এসেছিল, সে খুব বাজেভাবে সমুদ্রের মধ্যে আটকে পড়েছে, তাকে একটা সার্ক আক্রমণ করছে এবং তাকে সমানে সার্কটি ফলো করছে। সে আহত হয়েছে, তার শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়েছে এবং সে বেশ কিছুটা দুর্বল হয়ে গেছে। সমুদ্রের মাঝখানে একটা টিলায় সে কোনো রকমে আটকে আছে। এখান থেকে বিচ 200 গজ আর বোয়া রয়েছে 30-40 গজের মধ্যে। সে চেষ্টা করবে বোয়ার কাছাকাছি যাবার, যতটা সম্ভব লড়াই করে। এই হেলমেট সহ ক্যামেরাটি যদি কেউ পায় তাহলে যেন তার ফ্যামিলিকে এই মেসেজটি পৌঁছে দেয় এবং তাকে উদ্ধার করতে সাহায্য করে। ন্যান্সি হেলমেটটি জলের মধ্যে ছুঁড়ে দেয়। ন্যান্সির হাতের সময় কমে আসছে। সে সিগালটাকে একটা বোর্ডের উপরে বসিয়ে ভাসিয়ে দেয় যাতে সে নিরাপদভাবে পাড়ে চলে যেতে পারে। তারপর ন্যান্সি ওয়েট করতে থাকে কতক্ষণে সার্ক দূরে যাবে এবং সে বয়ার দিকে এগোতে থাকবে। ন্যান্সি সুযোগ বুঝে জলে ঝাঁপ দেয়। সাঁতার কেটে কিছুটা এগোনোর পর সে দেখতে পায় কিছু জেলিফিশ চারদিকে ছড়িয়ে রয়েছে। সে কিছুটা নিশ্চিন্ত বোধ করে। সে জানে জেলিফিশ যেভাবে জাল বিছিয়ে রয়েছে সেগুলো তাকে সার্ক থেকে কিছুটা রক্ষা করবে। আর হলোও তাই। সার্ক যখন তাকে ফলো করতে করতে জেলিফিশের কাছে আসে তখন সে জেলিফিশের জালেতে আটকে যায়। সেই ফাঁকে ন্যান্সি আস্তে করে সেখান থেকে বেরিয়ে সাঁতার কেটে একবারে বোয়ার সামনে চলে আসে। সার্কটাও তার পিছন পিছন তাকে তাড়া করতে করতে এগিয়ে আসছিল। ন্যান্সি প্রাণপণে সাঁতার কেটে বোয়ার সিঁড়িতে পা রাখে। দ্রুত সিঁড়ি বেয়ে বোয়াতে ওঠার সময় ততক্ষণে সার্কটাও এসে জোরে ধাক্কা মারে বোয়ার লোহার স্তম্ভে। সেই ধাক্কায় ন্যান্সি বোয়ার একটা লোহার রড, হাতল টাইপের জিনিস ভেঙে নিয়ে সোজা গিয়ে পড়ে সার্কের উপরে। পড়ার সাথে সাথে সেই লোহার রড দিয়ে বেশ খানিকটা আঘাতও করে সার্কের গায়ে। পুনরায় ন্যান্সি আবার বোয়াতে উঠে বসে। সেই সময় সার্ক আবার এসে ধাক্কা মারে সজোরে বোয়ার ওপর। ন্যান্সি চারদিকে তাকিয়ে দেখে দূরে একটা জাহাজ আসছে। হঠাৎ চোখ যায় একটা বন্ধ বাক্স, লোহার বাক্স। সেই বাক্সটা প্রচন্ডভাবে সে খোলার চেষ্টা করে এবং একসময় খুলেও ফেলে। দেখে সেখানে বিপদ সিগন্যাল দেবার জন্য ফায়ার গান আছে, কিন্তু বাক্স খোলার সাথে সাথে ফায়ার বমগুলো গড়িয়ে জলে পড়ে যায়। অনেক চেষ্টায় সে একটা ফায়ার বম তুলে নেয় এবং ফায়ার করে, কিন্তু দুর্ভাগ্যবশত জলের ভেতরেই পড়ে যায়। খুব হতাশ হয়ে যায় ন্যান্সি। সন্ধ্যা হয়ে আসছে একদিকে এবং সেই জাহাজটাও চলে যায়। ন্যান্সি বুঝতেই পারে না যে কি করে এই জায়গা থেকে ন্যান্সি উদ্ধার হবে। এদিকে দেখা যায় সেই হেলমেটটা পাড়ের দিকে চলে গেছে। একটা বাচ্চা ছেলে ফুটবল খেলতে খেলতে বিচের মধ্যে এদিক ওদিক করছে। তখন তার হেলমেটটির দিকে নজর যায়। সে জল থেকে হেলমেটটা কুড়িয়ে আনে, ক্যামেরা অন করে প্লে করে সমস্ত ন্যান্সির কথাগুলো ভিডিওতে সে দেখতে পায়। বাড়ির দিকে ছোটে ঘটনাটা জানাতে এবং সাহায্য আনতে। এদিকে ন্যান্সি সেই বয়ার ওপরে চুপ করে বসে থাকে। তার পা থেকে রক্ত চুঁয়ে পড়তে থাকে জলের ভেতর। সেই রক্তের গন্ধে সার্কটি আবার এসে ধাক্কা মারে। ধাক্কার চোটে বোয়ার একটা চেন ছিঁড়ে যাওয়ায় হেলে পড়ে বোয়াটা এবং ন্যান্সি সেই সুযোগে ফায়ার বোম সেগুলোকে সে কোনো রকমে জল থেকে তুলে নেয়। এদিকে মৃত তিমির শরীর থেকে তেল বেরিয়ে জলে মিশছে, সেটা কিন্তু ন্যান্সি খেয়াল করে এবং সার্কটারও গায়ের মধ্যে সেই তেল লেগেছে। তাই সার্কটাকে ভালো করে সে লক্ষ্য করার জন্য বোয়ার ওপরে উঠতে থাকে। দেখতে পায় সার্ককে।
সাথে সাথে সে ফায়ার গান থেকে ফায়ার করে, ব্লাস্ট করে জলে, এবং জলে তেল থাকার জন্য সরাসরি আগুন ধরে যায় এবং সার্কের গায়ে। কিন্তু ধূর্ত সার্ক জলের ভেতরে ডুব দিয়ে তার আগুনটা নিভিয়ে ফেলে এবং পুনরায় প্রবল রাগের সজোরে কামড় লাগায় বোয়ার নিচের দিকে। এত জোরে কামড় দেয় যে বোয়ার লাগানো তারের জালি খানিকটা ভেঙে যায়। তাছাড়াও আরো একটা চেন ছিঁড়ে গোটা বোয়া জলের মধ্যে গিয়ে পড়ে। সাথে সাথে ন্যান্সিও জলে পড়ে যায়। কিন্তু সার্কটা ক্রমাগত আক্রমণ করতে থাকে। বিপদ বুঝে ন্যান্সি জলের মধ্যে ঝাঁপ দেয়। সার্ক সমানে বোয়াটাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলার চেষ্টা করে। যেহেতু বোয়াটা অনেক পুরনো ছিল তাই সহজেই সেটা ভেঙে চুরমার হয়ে যায়। এদিকে ন্যান্সি জলের নিচে গিয়ে দেখে শেষ চেনটাও ছেঁড়ার অবস্থার দিকে চলে এসেছে। তখন ন্যান্সির মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে নিজের ক্ষতস্থান থেকে সার্ফিং বোর্ডের সেই বেলটা খুলে ফেলে, তারপর নিজেকে চেনের সাথে বেঁধে দেয়। চেনটা ছিঁড়ে গেলে সেটা ন্যান্সি সমেত জলের নিচে নামতে থাকে, আর সার্কটাও দুরন্ত গতিতে তার পিছনে আসতে থাকে। আস্তে আস্তে যখন চেনটা বাঁধার বেসের কাছাকাছি ন্যান্সি চলে আসে এবং খেয়াল করে পেছনে সার্কটাও প্রচন্ড গতি নিয়ে এগিয়ে আসছে, তখন একদম শেষ মুহূর্তে দ্রুত নিজেকে একটু সাইডে সরিয়ে নেয় সার্কের গতিপথের সামনে থেকে। যেহেতু সার্কের গতি অনেক ছিল আর সেই বোয়ার বেসের চারদিকে লোহার রড বেরিয়েছিল, তাই সার্ক সোজা গিয়ে রডের মধ্যে গেঁথে যায় এবং মারা যায়। এদিকে সেই বাচ্চা ছেলেটি তার বাবাকে ডেকে নিয়ে আসে। দেখা যায় সেই ড্রাইভার ভদ্রলোকই বাচ্চাটির বাবা। সেই ড্রাইভার দ্রুত ন্যান্সিকে জল থেকে টেনে নিয়ে আসে এবং জ্ঞান আসে ন্যান্সির। চারদিকে তাকিয়ে দেখে সেই সিগালটাও কিন্তু রয়েছে, যেন তার জন্যই অপেক্ষা করছে। সমুদ্রের দিকে তাকায়, দূর দূর পর্যন্ত শান্ত নীল জলরাশি দেখতে পায়। এত সুন্দর বিচে ভাবাই যায় না এমন এক ভয়ঙ্কর প্রাণী জলের মধ্যে থাকতে পারে। 1 বছর পর ন্যান্সি তার বাবা বোনকে নিয়ে আবার সেই বিচে ফিরে আসে। তার বাবা বলে, তোমার মা এবং আমি খুব গর্বিত তোমার জন্য। হেসে বলে, থ্যাংক ইউ বাবা। দুই বোন খুব আনন্দের সাথে জলের দিকে এগিয়ে যায় সার্ফিং করার জন্য। সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো সাহসী ন্যান্সিকে? আপনাদের ভেতর কেউ কি জানেন সার্ফিং? সেটাও জানাতে পারেন কমেন্টে। খুব তাড়াতাড়ি আসছি আবার নূতন স্বাদের একটা মন ভরানো সিনেমার ব্যাখ্যা নিয়ে। ততদিনের জন্য আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন।